সেটার উপরে যে প্রত্যেক দিন আঘাত আসছে সেটা প্রথম চ্যালেঞ্জ। আর দ্বিতীয় হচ্ছে সারা ভারতবর্ষ জুড়ে আমাদের প্রজন্মের ক্ষেত্রে দাঁড়িয়ে কর্মসংস্থানের সুযোগ যেভাবে কমে যাচ্ছে সেটা দ্বিতীয় চ্যালেঞ্জ। এখন এই যে দুজনকে আমরা আজকে স্মরণ করছি, কমরেড সীতারাম ইয়েচুরি এবং কমরেড বুদ্ধদেব ভট্টাচার্য, এরা দুজনেই তাদের নিজ নিজ জায়গায় এই দুটো চ্যালেঞ্জেসকে অতিক্রম করবার জন্য কিছু স্টেপস নিয়েছে। ইন্ডিয়া জোট, ইন্ডিয়া অ্যালায়েন্স যাই বলুন, বিজেপির যেরকম ধর্মনিরপেক্ষতার উপরে আক্রমণ, গণতান্ত্রিক পরিকাঠামোর উপরে আক্রমণ, তার বিরুদ্ধে সারা দেশের গণতান্ত্রিক শক্তিকে এক জায়গায় করা কমরেড সীতারাম ইয়েচুরি ছাড়া সম্ভব হতো নাকি? আর আজকে তার মারা যাওয়ার 1 বছর পরে দিল্লির স্মরণ সভায় আমাদের বিখ্যাত ইতিহাসবিদ বলছেন ইরফান হাবিব যে ভারতবর্ষে সমাজতন্ত্র তৈরি করবার লড়াই, সেই লড়াই গণতন্ত্রকে রক্ষা করবার লড়াইয়ের থেকে আলাদা নয়, এই দুটোকে একসাথে লড়তে হবে। তাহলে মারা যাওয়ার পরে ইরফান হাবিবের সেই কথা আর জীবিত দশায় কমরেড সীতারাম ইয়েচুরির লড়াই, সেই লড়াইকে আমাদের স্মরণ করতে হবে। কমরেড বুদ্ধদেব ভট্টাচার্য, কমরেড বুদ্ধদেব ভট্টাচার্য চেয়েছিলেন যে আমাদের এই রাজ্যে, যে রাজ্য কালচারের দিক থেকে, যে রাজ্য লিটারেচারের দিক থেকে একটা উন্নত জায়গায় রয়েছে, সেই রাজ্যে কর্মসংস্থানের সুযোগ আরো বেশি করে করতে হবে। কেন আমাদের এই রাজ্যে এত কলেজ, এত ইউনিভার্সিটি, এত ছেলেমেয়েরা শিক্ষিত হচ্ছে, চাকরির ক্ষেত্রে তাদেরকে যেতে হবে ভিন রাজ্যে? কি সুযোগ করা যায় তাদের জন্য? সুযোগ করো, আইটি করো। 2000 সাল থেকে 2005 সাল পশ্চিমবাংলার আইটির 70% এস্টাবলিশ হয়। 2006 সাল কমরেড বুদ্ধদেব ভট্টাচার্য মুখ্যমন্ত্রী হলেন, আর আমরাও গুটি গুটি পায়ে প্রেসিডেন্সি কলেজে ভর্তি হলাম ফার্স্ট ইয়ারে। এই যে আজকে যেরকম সময় সকলে মিলিত হয়েছি, আগামীকাল মহালয়া, দুর্গাপুজো আসছে, একটা সাজো সাজো রব, একটা ভালো কিছু আসবে মনে হচ্ছে। দুর্গাপুজোর সময়ের থেকে তো দুর্গাপুজোর অপেক্ষাটাই ভাল লাগে, যে আসছে আসছে, তাই তো? আমাদের সেই রকমই হতো ওই 2006 সালে যখন আমরা কলেজে ভর্তি হচ্ছি। একটা বড় কিছু হবে। আজকে খবরে আসছে ইন্দোনেশিয়া সালেম গোষ্ঠী পশ্চিমবাংলায় আসছে, কালকে খবরে আসছে রাজারহাট নিউ টাউন উইপ্রো জমি পেয়ে গেল, কালকে খবরে, তারপরের দিন খবরে আসছে ইনফোসিস রাজারহাট নিউ টাউনে আসছে, সিঙ্গুরে কারখানা হবে, জিলদাতের কারখানা হবে। আশা আশা আশা, কর্মসংস্থান। কম বয়সী ছেলেমেয়েরা যারা অন্য রাজ্যে চলে যাচ্ছিল তারা ফেরার টিকিট কাটছে, আশায় বুক বাঁচছি। আমরা ভেবেছিলাম যে এইভাবেই আমরা এগিয়ে যেতে পারবো, কিন্তু সেটা হলো না। কিন্তু যেটুকু হলো, আজকের দিনে দাঁড়িয়েও আপনাদের এই কোন্নগর থেকে হাজার ছেলে মেয়ে সেক্টর 5-এ কি আইটি শিল্পে চাকরি করে বলুন? কম বয়সী ছেলে মেয়েদের জন্য পশ্চিমবাংলায় আইটি শিল্প ছাড় দিলে, বাদ দিলে আর এরকম কি জায়গা আছে যেখানে রেসপেক্টেবল ভাবে একটা ভালো কর্মসংস্থান সুনিশ্চিত করা যায়? আর এর মধ্যেও আক্রমণ নামছে। এই যে অয়ন বসে আছে, ধ্রুব আছে, আমাদের রাজ্যের সেক্রেটারি যুবর, আমাদের যেতে হলো টিসিএস এর সামনে, যে একটা সংস্থা শুধু টাটা কনসালটেন্সি, তারা একটা সংস্থা 1 লাখ ছেলে মেয়ের চাকরি ছাড়াই করবে। আর ডিওয়াইএফআইও গিয়ে বলে এসছে যে এই জিনিস আমরা মানব না। মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার চলছে। ইন্ডাস্ট্রি পলিসি আছে নাকি? কমরেড বুদ্ধদেব ভট্টাচার্যের সময় আইটি ইন্ডাস্ট্রির পলিসি, আজকে যদি গুগল করেন পলিসিটা চলে আসবে, ওটা শুধু একটা ইন্ডাস্ট্রি। আর আজকের পশ্চিমবাংলার সব ইন্ডাস্ট্রি, তার কোনো পলিসি আপনি খুঁজে পাবেন না। পরিসংখ্যান বলছে এই 13 বছরে, শুধু 13 বছরে 660টি কোম্পানি তাদের রেজিস্টার্ড অফিস পশ্চিমবাংলা থেকে অন্য জায়গায় রিলোকেট করেছে। মানে 660টা কোম্পানি পশ্চিমবাংলা থেকে চলে গেছে। নতুন বিল এনেছেন মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার। 93 সাল থেকে 2025 সাল অবধি যে যে ইন্ডাস্ট্রিজকে যে ভাবে একটু সুবিধা দিয়েছে সরকার, সেই সব সুবিধা ফেরত দিতে হবে। বুঝুন, ফেডারেল স্ট্রাকচারে ইন্ডাস্ট্রিদের আনতে হয়, সরকারকে ইন্ডাস্ট্রিদের আনতে হবে, কারণ কর্মসংস্থান সুনিশ্চিত করতে হবে। আর উল্টো বলছে মমতা বন্দ্যোপাধ্যায়
যে 93 সাল থেকে তুমি যা যা বেনিফিট পেয়েছো আজকে 2025 সালে ফেরত দাও। এই সরকার শিল্পায়ন চায়? এই সরকার কর্মসংস্থান চায়? যদি পাড়ার মোড়ে গিয়ে তৃণমূলকে জিজ্ঞেস করেন যে আপনাদের শিল্পনীতি কি, বলবো ওই যে আমার শিল্পনীতি। বলছে ওটা কি? বলছে ওই তো মদের দোকান। মদের দোকান থেকে যে পরিমাণ আয় তৃণমূলের হচ্ছে, ওদের তো শিল্প লাগে না। আরেকটু গিয়ে জিজ্ঞেস করুন আপনাদের শিল্পনীতি কি? বলছে ওই যে অনুব্রত লরি ভর্তি করে গরু পাঠাচ্ছে, কয়লা পাঠাচ্ছে, যা হচ্ছে আমাদের তো চলে যাচ্ছে, আইটি টাইটি লাগবে না। আমাদের আজকের যৌবনের কাছে এই প্রশ্ন নিয়ে যেতে হবে যে কার শিল্পনীতি শ্রেষ্ঠ ছিল, কার ভাবনা শ্রেষ্ঠ ছিল? কমরেড বুদ্ধদেব ভট্টাচার্যের ভাবনা শ্রেষ্ঠ ছিল, না আজকে একটা পশ্চিম বাংলার মতন রাজ্যকে প্রায় দুর্বল করে দিয়ে, সিক করে দিয়ে যে মমতা বন্দ্যোপাধ্যায় শুধু দুর্নীতির ভিত্তিতে তার সরকার চালিয়ে যাচ্ছে, তার শিল্পনীতি শ্রেষ্ঠ? আমরা আজকের প্রজন্ম চাই লড়াই করতে। আমরা আজকের প্রজন্ম চাই যে আজকের দিনে দাঁড়িয়ে যে স্মরণ সভায় আমরা মিলিত হয়েছি, এই স্মরণ সভার মঞ্চ থেকেই এটাকে স্মরণ সভা না করে এটাকে শপথ সভায় পরিণত করতে, যেখানে আমরা সকলে মিলে এই শপথ নেব যে কমরেড বুদ্ধদেব ভট্টাচার্যের স্বপ্ন আর কমরেড সীতারাম ইয়েচুরির স্বপ্ন, এই স্বপ্নের দিকে আমাদের লড়াই চলবে। এ কথা বলে আপনাদের সকলকে অভিনন্দন জানাই। ধন্যবাদ। শিল্পায়নের প্রশ্ন, কর্মসংস্থানের প্রশ্ন গড়ে উঠেছিল, আজকে বর্তমান পরিস্থিতি, এই ব্যাপারে আমরা কমিটি চাকরি করব, আমাদের আলোচনায় নিয়ে যাব। আজকের এই সভায় উপস্থিত সভাপতি, মঞ্চে উপস্থিত আছে আমার লড়াকু সহযোদ্ধা সহকর্মীরা, আজকে আমাদের এই জেলায় কমরেড সীতারাম ইয়েচুরি এবং কমরেড বুদ্ধদেব ভট্টাচার্যের যে স্মরণ সভা কোন্নগর রবীন্দ্র ভবনে অনুষ্ঠিত হচ্ছে, সেখানে উপস্থিত বিভিন্ন জেলার বিভিন্ন প্রান্ত থেকে এবং আমাদের জেলারও বিভিন্ন প্রান্ত থেকে যারা উপস্থিত হয়েছেন তাদেরকে অভিনন্দন জানাই। আমি শুরু করব সুকান্ত জন্ম শতবর্ষ চলছে, সেই সুকান্ত ভট্টাচার্যের কবিতার লাইন, ক্ষুধার রাজ্যে পৃথিবী গদ্যময়, পূর্ণিমার চাঁদ যেন ঝলসানো রুটি। ক্ষুধার এক রাজ্য এবং সেই রাজ্যে কি পরিস্থিতি এবং রাজ্য তথা দেশের কি পরিস্থিতি, সেই পরিস্থিতির কথা আমরা সবাই জানি। আজকে আমাদের যে স্মরণ সভা, সেই স্মরণ সভায় দুটো মুখ আমাদের মনে করায় প্রতিনিয়ত আমাদের লড়াইয়ের কথা। আমি চলে যাব 1977 সাল। সেই 1977 সালে যে ক্ষমতা, যেখানে বামফ্রন্ট সরকার ক্ষমতায় আসে, ক্ষমতায় আসার পর যেখানে শিল্প ছিল না, কৃষি ছিল না, একটু একটু করে শিল্পের সম্ভাবনা তৈরি করার আগে কৃষিতে কিভাবে একটু একটু করে প্রতিদিন মানুষকে উঠে দাঁড় করানো যায় কৃষি এবং শ্রমিকের স্বার্থে, তৈরি হলো বিভিন্ন রকমের আন্দোলন। তার পরবর্তী সময় থেকে কৃষি ও কর্মসংস্থান, ভূমি সংস্কার, অপারেশন বর্গা, তার মধ্যে দিয়ে একটু একটু করে প্রতিদিন মাথা উঁচু করে দাঁড়ানোর সুযোগ কিভাবে করা যায় এবং মাথা উঁচু করে কিভাবে বেঁচে থাকা যায়, চাষির জমির অধিকার কিভাবে ফিরিয়ে দেওয়া যায়, সেটা আমাদেরকে দেখালো বামফ্রন্ট সরকার। আর তারপরে আমরা জানি SHG, সেলফ হেল্প গ্রুপ, স্বনিযুক্তি, সেই স্বনিযুক্তি প্রকল্পে, স্বনির্ভরতা প্রকল্পে মহিলারা বিভিন্ন রকম ভাবে ছোটখাটো ঋণ নিয়ে এলাকায় এলাকায় ছাগল, হাঁস, মুরগি পালনের ব্যবসা, এলাকায় এলাকায় খুচরো খুচরো কিছু করে ব্যবসা, মাথা তুলে বাঁচার জন্য ছোট একটা দোকান, মাথা তুলে বাঁচার জন্য হস্তশিল্প, সেইগুলো করে করে খাওয়ার যে মাথা তুলে দাঁড়ানোর যে অধিকার, সেই অধিকার তারা ফিরে পেল এবং বামফ্রন্ট সরকার তাদেরকে নতুন করে বাঁচবার এই প্ল্যাটফর্ম দিল সেই সময়কালে দাঁড়িয়ে। আমরা জানি তার পরবর্তী সময় এই কৃষিতে, শুধুমাত্র কৃষিতে বুঁদ হয়ে থাকা নয়, কৃষির মধ্যেই থাকা নয়, কৃষির পরবর্তী সময়ও যে একটা শিল্প গড়ে তোলা যায় এবং সেই শিল্পের সম্ভাবনা যার নামটা আসে উঠে, তিনি হলেন আমাদের প্রয়াত কমরেড বুদ্ধদেব ভট্টাচার্য। বুদ্ধদেব ভট্টাচার্য, সেদিনকে বুদ্ধদেব ভট্টাচার্য তো একাই কাজ করেননি, বুদ্ধদেব ভট্টাচার্যরা যা বুঝিয়েছিলেন এবং গোটা পশ্চিমবাংলাকে সেই সময়কালে দাঁড়িয়ে যা দেখালেন, যা বোঝালেন, সেদিনকের দিনে দাঁড়িয়ে বুদ্ধদেব ভট্টাচার্যরা বোঝালেন আগে কৃষি, তারপরে আমাদের শিল্প।
কৃষি আমাদের ভিত্তি, শিল্প আমাদের ভবিষ্যৎ। তৈরি হলো ব্লুপ্রিন্ট, তৈরি হলো নানান রকম ভাবে নানান শিল্পের আঙিনায় যেভাবে পশ্চিমবাংলাকে সুন্দর করে ঢেলে সাজানো যায়। আমরা জানি সেই সময়কালে দাঁড়িয়ে বুদ্ধবাবুর শিল্পায়নের যে প্রয়াস, সেই প্রয়াস গোটা পশ্চিমবাংলাকে একটা অন্যরকম জায়গায় নিয়ে গিয়েছিল এবং তার জন্যই মানুষ মাথা তুলে বাঁচার অধিকার ফিরে পেয়েছিল। আমরা জানি 1977 থেকে 1981 সাল 517টি প্রকল্পে 952 কোটি 19 লক্ষ টাকা বিনিয়োগ এবং তার পরবর্তী সময় 1983 সালে এই চিরায়ত যে শিল্পকার বাইরে শিল্প বিকাশ কেন্দ্র গড়ে তুলতে হবে। তাই শিল্প বিকাশ কেন্দ্র গড়ে তোলার জন্য আমরা জানি হলদিয়া, কল্যাণী, বজবজ, উলুবেড়িয়া, হাওড়া, কোচবিহার, মুর্শিদাবাদে একের পর এক শিল্প গড়ে উঠলো এবং সেই সময়কালে দাঁড়িয়ে কেন্দ্রীয় সরকারের অসহযোগিতাতেও আমরা এটাও জানি হলদিয়ায় গড়ে উঠলো পেট্রো রসায়ন শিল্প। তারপরে সল্টলেকে ইলেকট্রনিক শিল্প এবং সেই সময়কালে দাঁড়িয়ে বক্রেশ্বরের তাপ বিদ্যুৎ কেন্দ্র অন্য রকমের পথ দেখালো। বক্রেশ্বরের সেই তাপ বিদ্যুৎ কেন্দ্র, রক্ত বিন্দু দিয়ে তৈরি করা সেই বক্রেশ্বরের তাপ বিদ্যুৎ কেন্দ্র আমাদের লড়াইয়ের অন্যতম হাতিয়ার, আমাদের লড়াইয়ের অন্যতম নিশান। পথ দেখালো বামফ্রন্ট সরকার এবং তার পরবর্তী সময় আমরা দেখলাম 1991 থেকে 1999 সাল 300টি বড় এবং মাঝারি শিল্প প্রকল্প উদ্বোধন শুরু করে বিনিয়োগের প্রস্তাব সেই সময়কালে হয় 47,394 কোটি টাকা। একের পর এক আইটি সেক্টর এবং তারপরে টেকনো পার্ক গড়ে উঠলো। বেকার তরুণ যুবক যুবতীরা মাথা তুলে বাঁচার অধিকার, প্রতিদিনের যে কর্মসংস্থান, সেই কর্মসংস্থান তারা ফিরে পেল এবং তার পরবর্তী সময়ে বড় চ্যালেঞ্জ তৈরি হলো। ম্যানুফ্যাকচারিং যে ভারী শিল্প, সেই শিল্প তৈরি করতে হবে। টাটা ন্যানো প্রকল্প, নন্দীগ্রামে কেমিক্যাল হাব এবং 2017 জানুয়ারি মাস থেকে 2010 সালের মার্চ মাস পর্যন্ত 2,64,631 কোটি টাকা এই শিল্পে বিনিয়োগ করার প্রস্তাব এলো। শিল্পের জন্য শিল্পের সংখ্যার প্রস্তাব এলো 915টি এবং বিনিয়োগের প্রস্তাব গড়ে এলো 289 কোটি 22 লক্ষ টাকা। সেই সময়কালে এইটা বলতে খুব ইচ্ছা করছে, সেই সময়কালে আমাদের তৎকালীন মুখ্যমন্ত্রী থেকে শুরু করে আমাদের শিল্পমন্ত্রীদের রাজস্ব যজ্ঞের মতন কোন রকম বড় বড় শিল্প সম্মেলন করে বোঝাতে হয়নি যে সেই সময়কালে বামফ্রন্ট সরকার দাঁড়িয়ে কি কি কাজ করছে। আমরা দেখলাম 2008-এর 8ই সেপ্টেম্বর মহাকরণের সেই স্মৃতি আমাদের মনে করায় যে বুদ্ধদেব ভট্টাচার্যরা প্রতিদিন এই নন্দীগ্রাম, সিঙ্গুরের মতন শিল্প গড়ে তোলার জন্য প্রতিদিন লড়াই করছেন এবং সেখানে দাঁড়িয়ে সেদিনকের দিনে দাঁড়িয়ে 2008 সালের 17ই সেপ্টেম্বর বুদ্ধদেব ভট্টাচার্যকে বিভিন্ন মিডিয়া ঘিরে ধরলেন এবং প্রশ্ন করলেন, আচ্ছা আপনাদের ওই 997 একর জমি থেকে কি অনুসারী শিল্প সরিয়ে নিয়ে যাওয়া হবে? তৃণমূল এমন কথাটা বলছেন এবং তৃণমূল বলছেন যে টাটারা এসে নাকি ওখানে সুইমিং পুল করবে বলেছে। বুদ্ধদেব ভট্টাচার্য বিভিন্ন সংবাদ মাধ্যমকে থামিয়ে দিলেন, থামিয়ে দিয়ে তাদেরকে বললেন আপনারা থামুন, এটা তো শুধু আপনাদের বলেছে। কিন্তু এই মন্ত্রিসভার বৈঠকে দাঁড়িয়ে উনি বলেছেন যে অনুসারী শিল্প মানে নাকি বিউটি পার্লার, অনুসারী শিল্প মানে নাকি ওয়াইন শপ। এই কথাও সেদিনকের দিনে দাঁড়িয়ে শুনতে হয়েছে এবং মমতা ব্যানার্জি সেটা নিশ্চয়ই জানতেন কোথায় কোথায় এই ওয়াইন শপ, কোথায় কোথায় বিউটি পার্লার, কোথায় কোথায় ওই সুইমিং পুল তৈরি হবে, সেটা মুখ্যমন্ত্রী হওয়ার আগেই উনি জানতেন। তাহলে আজও পর্যন্ত প্রমাণ করতে পারলেন না কেন? এবং এটাই আমাদের প্রমাণ করে সেদিনকের দিনে দাঁড়িয়ে বুদ্ধদেব ভট্টাচার্যের মতন মানুষেরা সেদিনকে কি তৈরি করতে চেয়েছিলেন এবং একটা মাত্র প্রমাণ আজকের দিনে দাঁড়িয়েও জোগাড় করতে পারেননি, একটা মাত্র কালো দাগ তাদের গায়ে লাগাতে পারেননি। ওরা বড় বড় কথা বলেছে এবং শিল্পের নামে নানান রকম কথা বলে মানুষকে বিভ্রান্ত করার চেষ্টা করেছে। আমরা দেখলাম সেই সময়কালে দাঁড়িয়ে কি তৈরি হলো অন্য রাজ্যের কাছে। আমাদের এই রাজ্য সস্তা শ্রমের বাজারে পরিণত হলো, চাকরি নেই, হেভি ইন্ডাস্ট্রি, সেই ইন্ডাস্ট্রিগুলো নেই এবং সেই সময়কালে বামফ্রন্টের সময় সাহসী পদক্ষেপ ছিল যে ছোট উদ্যোগগুলোকে তৈরি করে আরো কি করে বড় উদ্যোগ তৈরি করা যায়, সেটা সেই দিনকার দিনে দাঁড়িয়ে আমাদের বামফ্রন্ট সরকার দেখিয়েছিল। বাম আমলে শিল্প ছিল মানে উৎপাদন ছিল, বাম আমলে শিল্প ছিল মানে বিনিয়োগ ছিল, কারখানা ছিল, বিদ্যুৎ ইঞ্জিনিয়ারিং থেকে শুরু করে কেমিক্যাল, টেক্সটাইল, দেশি বিদেশি বিনিয়োগ আনার চেষ্টা করেছিল। কৃষির পাশাপাশি শিল্পকে দাঁড় করানো এবং
এবং গ্রামীণ অর্থনীতি মজবুত করা, এটা ছিল বামফ্রন্ট সময়ের সেই সময়কার প্রতিদিনের যে নীতি, সেই নীতির অন্যতম প্রণয়ন। আর আজকের দিনে দাঁড়িয়ে এই তৃণমূল সরকারের আমলে শিল্প মানে রিয়েল এস্টেট। প্রতিদিন আমাদেরকে বোঝাতে চাইছে কাটমানি দুর্নীতি, সেই কাটমানি দুর্নীতির কথা আমরা দেখছি, শুনছি। হাউজিং প্রজেক্ট, শপিং মল, হোটেল, টেন্ডার, চিটফান্ড, অস্থায়ী কর্মসংস্থান, প্রতিদিন বেকার যুবক যুবতীকে পেছনের সারিতে নিয়ে যাচ্ছে। এবং এখনকার দিনে দাঁড়িয়ে ইকুইক ইন্ডাস্ট্রি, মাইক্রো ফিন্যান্স পুঁজি ঢালছে, বড় বড় কেলেঙ্কারি ধরা পড়ছে। অর্থাৎ বাম আমলে শিল্প মানে ছিল উৎপাদন আর দীর্ঘমেয়াদী উন্নয়ন, আর তৃণমূল আমল মানে দ্রুত মুনাফা আর ভোগবাদী উন্নয়ন। এই দ্রুত মুনাফা আর ভোগবাদী উন্নয়নের করাল গ্রাসে প্রতিদিন এরা শেষ করতে চাইছে। আর এরা বলতে চাইছে এই তৃণমূল সরকারের আমলে এরা নাকি লন্ডন থেকে, স্পেন থেকে, আরো অনেক জায়গা থেকে নতুন শিল্পের ভাবনা আনবে। আমরা দেখলাম কিছুদিন আগে ওই শালবনীতে যে ইস্পাত কারখানা করার কথা হয়েছিল, সেই শালবনীতে সৌরভ গাঙ্গুলি নাকি বড় প্রজেক্ট সেখানে তৈরি করবে, ইস্পাত কারখানা তৈরি করবে। আমরা সেই দিন কি ভুলে গেছি? সেদিনকের দিনে দাঁড়িয়ে আমাদের প্রয়াত কমরেড বুদ্ধদেব ভট্টাচার্য যখন ইস্পাত কারখানার উদ্বোধন করে ফিরছিলেন, সেদিনকে এই তৃণমূলের দোসর ছত্রধর মাহাতোর সঙ্গপাঙ্গরা সেদিনকের দিনে দাঁড়িয়ে আমাদের এই বুদ্ধদেব ভট্টাচার্যর গাড়িকে ল্যান্ডমাইন দিয়ে উড়িয়ে দিতে চেয়েছিলেন। আর সেদিনকের দিনে দাঁড়িয়ে ওরা শিল্পকে শেষ করতে চেয়েছিল। আজকে ওদের মুখে শিল্পের বড় ঢপ, চপ পকোড়ার শিল্পের মতন একটা কথা আমরা মানব না। তাই আমরা চাই, আমরা প্রতিদিন যে শিল্পের কথা আমরা বলছি, সেই বুদ্ধদেব ভট্টাচার্যের সেই প্রতিদিনের স্বপ্নের বাংলাকে আমাদের বাঁচাতে হবে। তাই শিল্প চাই, কাজ চাই, ভবিষ্যতের দিশা চাই, বাংলার আকাশে নতুন সূর্যের উদয় চাই। বুদ্ধদেব ভট্টাচার্য এই কথা বলেছিলেন। তাই কৃষি হোক আমাদের মাটি, শিল্প হোক আমাদের আগামী প্রভাতী, এই দুই মিলে গড়ব আমরা সোনার বাংলা, নতুন সম্ভাবনা। কৃষি আমাদের শক্তি, মাটির ভিত্তি, শিল্প আমাদের স্বপ্ন, আগামীর দিশা প্রতীতি। বুদ্ধদেব ভট্টাচার্য দেখালেন সেই পথ। বাংলা জাগুক, কৃষি শিল্প মিলিয়ে একসাথে আমরা একসাথে লড়বো, একসাথে বাঁচবো। ভাঙা বুকের পাঁজর দিয়ে বুদ্ধদেব ভট্টাচার্যের বাংলায় নতুন শিল্প গড়ব, এই হোক আমাদের আহ্বান। আগামীর লড়াইয়ের প্রতিজ্ঞা। এই কথা বলে কমরেড সীতারাম ইয়েচুরি এবং কমরেড বুদ্ধদেব ভট্টাচার্যকে স্মরণ করে, শ্রদ্ধা জানিয়ে এবং তাদের শপথে একসাথে সুর মেলাবার জন্য সবাইকে আহ্বান জানিয়ে আমি আমার কথা এখানে শেষ করছি। ইনকলাব জিন্দাবাদ, সিপিআইএম জিন্দাবাদ, বিপ্লব দীর্ঘজীবী। আমি এখন যুবনেতা অয়নশী সরকারকে বলবো, বেকারত্বের জ্বালা, কাজের অধিকার, সেই কর্মসংস্থান, শূন্য শ্রদ্ধেয় সভাপতি, সকলে যারা উপস্থিত আছেন, আমি প্রথমেই বুদ্ধদেব ভট্টাচার্যের বক্তৃতার কয়েকটা লাইন আপনাদের কাছে রাখতে চাই। পশ্চিমবাংলায় বামপন্থা মানে কৃষি জমি গরিবের হাতে। রাজ্যে শিল্পায়ন করো নতুন প্রজন্মের জন্য। ছোট মাঝারি শিল্পে জোর দাও, যাতে বেশি সংখ্যক মানুষ কাজ পায়। আমরা কৃষি ছেড়ে দিয়ে শিল্পে যাচ্ছি, একটা সম্পূর্ণ ভুল ধারণা গোটা সমাজে তৈরি করা হচ্ছে। বামফ্রন্ট সরকারের সময়ে পশ্চিমবাংলাই সবচেয়ে ভালো সারা দেশে কৃষিক্ষেত্রে, কিন্তু আমরা উপলব্ধি করছি একমাত্র কৃষির ওপর নির্ভরশীল হয়ে আমরা বেকার সমস্যার সমাধান করতে পারবো না। কৃষির সাফল্যকে অবশ্যই ধরে রাখতে হবে, আর কৃষির সাফল্যকে ধরে রেখেই শিল্পে এগোতে হবে। নিজের শক্তিতে আমাদের মাথা তুলতে হবে। নতুন শ্রমশক্তি, তরুণ অংশ আমাদের রাজ্যের, আমাদের দেশের ভবিষ্যৎ করবে। 27শে সেপ্টেম্বর 2007 কলকাতার সমাবেশে বুদ্ধদেব ভট্টাচার্য এই কথাগুলি রেখেছিলেন। বর্তমানে ভারতবর্ষের চিত্র কি? ভারতের জনসংখ্যার সংখ্যাগরিষ্ঠ অংশ তরুণ। জনসংখ্যাতেও তাদের হার প্রতিনিয়ত বাড়ছে। একটা সময় বলা হয়েছিল যে ডেমোগ্রাফিক ডিভিডেন্ড, তরুণদের সংখ্যা বেশি হওয়ার লাভ ঘরে তুলবে দেশ। অথচ বেকারত্বের সর্বোচ্চ জায়গায় দাঁড়িয়ে এখন আমাদের দেশ। দেশ গড়ার কাজে যে কর্মবীরদের
গুরুত্বপূর্ণ একটা ভূমিকা নেওয়ার কথা, আসলে তারাই আমাদের দেশে বর্তমানে কর্মহীন। বিপুল শ্রমশক্তি সারা ভারতবর্ষ জুড়ে, কিন্তু কাজ নেই, কাজের স্থায়িত্ব নেই, নিরাপত্তা নেই, এবং গোটা যুব জীবন বেকারের কাজের ব্যবস্থা করার ক্ষেত্রে কোনো পরিকল্পনা সরকারের নেই। আসলে এই যে পরিকল্পনা নেই, এই পরিকল্পনা নেই এর মাঝখানেও একটা পরিকল্পনা আছে। ছোট্ট দুটো কথা, কর্পোরেটের স্বার্থে, মালিকদের স্বার্থে কারখানা, বিভিন্ন প্রতিষ্ঠানের গেটে বেকার যুবদের লাইন লাগিয়ে রাখো, যাতে অল্প পয়সায় শ্রমিক পাওয়া যায়। 2, বেকারত্বের তীব্র জ্বালা যন্ত্রণাকে ব্যবহার করো, তাদেরকে চেতনাহীন করো, বিপথগামী করো, লুটেরা বাহিনীতে পরিণত করো, ভোট লুটেরায় পরিণত করো। বুদ্ধদেব ভট্টাচার্য, সীতারাম ইয়েচুরিদের লক্ষ্য ছিল ঠিক তার বিপরীতে, কর্মসংস্থান, বিপুল তরুণ অংশের শ্রমশক্তিকে মর্যাদা দেওয়া, তাদের কাজের ব্যবস্থা করা এবং দেশ রাজ্যের অগ্রগতি ঘটানো, আর তরুণ অংশের মধ্যে চেতনাকে গড়ে তোলা। আর শাসকরা, রাজ্যের শাসক, কেন্দ্রের শাসক, তাদের লক্ষ্য এই অংশকেই চেতনাহীন করতে হবে। বর্তমানে আমাদের দেশের দিকে যদি আমরা তাকাই, ব্যাংক, বিমা, রেল, কয়েক লক্ষ শূন্য পদ। আমাদের রাজ্যের সরকার, সেখানেও সরকারি দপ্তরগুলোতে কোনো নিয়োগ নেই, অথচ বামপন্থীদের সরকার থাকার সময় প্রত্যেক বছর সার্ভিস কমিশনের নিয়োগ, পাবলিক সার্ভিস কমিশনের নিয়োগ এবং স্বচ্ছতার সাথে নিয়োগ। আর এখন বর্তমানে যতটুকু নিয়োগ ততটুকুতে ব্যাপক দুর্নীতি। সরকারের পৃষ্ঠপোষকতায় বেকার যৌবন প্রতিদিন আমাদের রাজ্যে প্রতারিত হচ্ছে। রাষ্ট্রায়ত্ত শিল্প বিক্রি হচ্ছে সারা দেশ জুড়ে, কর্মী ছাঁটাই হচ্ছে, বেকারত্বের যন্ত্রণা প্রতিদিন তীব্রভাবে বাড়ছে। সেনাবাহিনীতে আমাদের দেশে অগ্নিপথের নাম করে আসলে যারা কাজ করছেন তাদেরকে অনিশ্চয়তার দিকে ঠেলে দেওয়া হচ্ছে। আমাদের রাজ্যে কাজের এতই আকাল যে প্রতিদিন বেকার যৌবন ট্রেনে করে ভিন রাজ্যে পাড়ি দিচ্ছে। ভিড়ে ঠাসা জেনারেল কামরা সেখানে উঠছে, ঝুলতে ঝুলতে বিভিন্ন রাজ্যে কাজের উদ্দেশ্যে রওনা দিচ্ছে। যদি কিছু টাকা উপার্জন করে ঘরে পাঠানো যায়, একটা ছোট্ট ঘর পরিযায়ী শ্রমিকরা ঠাসাঠাসি করে মিলে আছে একসাথে, যদি কিছু উপার্জন করা যায়। আমি আমার যেখানে বাড়ি বা যে কোনো গ্রাম এলাকা, বিভিন্ন গ্রাম থেকে প্রতিদিন ভোরবেলা 4:30, 5টার সময় মোটর ভ্যানের আওয়াজ পাওয়া যায়। পাড়ার মোড়ে মোড়ে দাঁড়িয়ে থাকে শ্রমজীবী মানুষ, বেকার যুবতী সকলে ওই মোটর ভ্যানে উঠে যায় স্টেশনের দিকে। স্টেশন থেকে ভোরবেলা ট্রেন ধরে শহর মফস্বলের বিভিন্ন মোড়ে এসে দাঁড়ায় যদি একটা কাজ জোটে। আর যেদিন কাজ জোটে না, সেদিন শুকনো মুখে নিরাশায় খাবার না খেয়ে বাড়ি ফিরতে আসে। এই যে তীব্র যন্ত্রণা, তীব্র অসহনীয় যন্ত্রণা, এই যন্ত্রণাকে অনুভব করা প্রয়োজন আমাদের। যে সকল ক্ষেত্রে মানুষের আমাদের দেশ জুড়ে কাজের সুযোগ আছে, তাকে প্রতিদিন আমাদের দেশ জুড়ে সংকুচিত করা হচ্ছে। উৎপাদনমুখী, কর্মসংস্থানমুখী শিল্প, সেখানে কোনো পরিকল্পনা নেই, নিয়োগ নেই। সেই শিল্প গড়ে তোলারও কোনো পরিকল্পনা দেশের সরকার হোক, রাজ্যের সরকার হোক, তাদের কোনোটাই নেই। ILO রিপোর্টে বলছে যে 15 থেকে 29 বছর বয়স পর্যন্ত যাদের বয়স, তাদের বেশিরভাগ অংশের কোনো সুনির্দিষ্ট কর্মসংস্থান আমাদের দেশে নেই। 14-15 বছরে আমাদের রাজ্যে কোনো যোগ্যতা ভিত্তিক কোনো শিল্প গঠিত হয়নি, অথচ এই রাজ্যেই বামপন্থীদের সরকার থাকার সময় বক্রেশ্বর তাপবিদ্যুৎ কেন্দ্র, হলদিয়া পেট্রোকেমিক্যালস সবকিছু গড়ে উঠেছে। গৃহ সহায়িকা থেকে ক্ষেত মজুর, ভূমিহীন চাষি, টোটো, ভ্যান চালক, রিক্সা চালক, নির্মাণ শ্রমিক, যাদের ভবিষ্যৎ ধারা সম্পূর্ণ অনিশ্চিত হয়ে পড়ে আছে। ঠিকা কর্মী নিয়োগ হচ্ছে, আর এই কর্মী নিয়োগ করে কার্যত যে স্থায়ী পদ, তার অবলুপ্ত ঘটানো হচ্ছে। ভারতের গ্রাম শহরের যুব সমাজ, তাদের ঐক্যবদ্ধ হওয়ার সময় এটাই। শ্রমিক শ্রেণী, কৃষি শ্রমিক, কৃষক জনগণ, মধ্যবিত্ত সকলের গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে, কারণ প্রত্যেকের ঘরেই বেকারত্বের তীব্র যন্ত্রণা আছে। কাজের দাবিতে প্রত্যক্ষ পরোক্ষ সংগ্রামে এক বৃহত্তর রাস্তা আমাদেরকেই তৈরি করতে হবে। আমি যে কথা বলে শেষ করতে চাই,
70-এর দশক। 1973-এর 28শে মার্চ, আমরা এখনো প্রত্যেক বছর 28শে মার্চ বেকারি বিরোধী দিবস পালন করি। ওই 28শে মার্চ বেকারি বিরোধী লড়াইয়ে 1973 সালে যে উত্তাল গণ আন্দোলন তৈরি হয়েছিল, সেই গণ আন্দোলনে বেকার যুবদের সংগঠিত করার প্রশ্নে বুদ্ধদেব ভট্টাচার্যরা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিলেন। তার থেকেই আমাদের আগামীর পথ চলাতে শিক্ষা নিতে হবে। সর্বোপরি যে রাজনীতি কর্পোরেটদের স্বার্থ না দেখে সংখ্যাগরিষ্ঠ জনগণের স্বার্থের কথা বলে, সেই রাজনীতি পারে দেশের কর্মক্ষম মানুষদের হাতে কাজ তুলে দিতে। আর সেই রাজনীতি আজ একমাত্র বিকল্প। সেই পথেই বুদ্ধদেব ভট্টাচার্য, সীতারাম ইয়েচুরিরা হেঁটেছিলেন, আমাদেরকে সেই পথ দেখিয়েছিলেন। আমাদেরকেও সেই পথেই অগ্রবর্তী হতে হবে, অগ্রগণ্য হতে হবে। সকলকে ধন্যবাদ। আসলে সকলের জন্য কাজ, সকলের জন্য শিক্ষা, তার জন্য যে লড়াই, গণতন্ত্রের জন্য যে লড়াই, সেটা আলাদা নয়। এবং তাদের দরকার ঐক্য, সম্প্রীতি। আজকে এখন কাজের অধিকার করা হচ্ছে, শিক্ষার অধিকার করা হচ্ছে, একই সঙ্গে হানাহানিতে নতুন তুলে মুখে তুলে নিয়ে যাওয়ার চেষ্টা করা হচ্ছে। আমি আমার সরল দাস, যুবশক্তি পত্রিকার সম্পাদক, তাকে অনুরোধ করবো এই আলোচনাকে এগিয়ে যাবে সাম্প্রদায়িক বিপদ এবং আমাদের সাংবিধানিক কাঠামোগুলো যে আক্রান্ত হচ্ছে সেই ব্যাপারে। কমরেড সভাপতি এবং এই সভাকক্ষে যারা উপস্থিত আছেন, সেলিমদা বলেছেন টিম 11 মিডিল অর্ডারে ব্যাট করতে এসেছি। এই বিরাট মঞ্চ সুযোগ করে দেওয়ার জন্য আমি কৃতজ্ঞ। আমার আগের বক্তা অয়নাংশু সরকার বলছিলেন কর্মসংস্থানের কি অবস্থা। যে সময় দাঁড়িয়ে যুবকদের হাতে কাজের খাম, ছাত্রদের হাতে বই থাকার কথা ছিল, তাদের হাতে এখন ত্রিশূল আর তরোয়াল। এই আপনাদের জেলারই হিন্দমোটর, পাশের জেলা হাওড়া, শিবপুর, কদিন আগে যখন দাঙ্গা হলো, কারা লাগালো, কারা উস্কানি দিল? আমাদের দুর্ভাগ্য আমরা এমন একটা রাজ্যে এখন থাকি যার মুখ্যমন্ত্রী, একটা সময় ছিল বুদ্ধদেব ভট্টাচার্য, কমরেড বুদ্ধদেব ভট্টাচার্য, যার স্মরণ সভায় আমরা এখানে এসেছি, তিনি সোচ্চারে বলেছিলেন দাঙ্গা করতে এলে মাথা ভেঙে গুড়িয়ে দাও। আর এখন এমন একটা রাজ্যে বাস করছি যার মুখ্যমন্ত্রী একটা কথা বলতে পারেন না। এই আরএসএস বিজেপি, সবার শুরুতে সৌভিক বলছিল যে ভারতবর্ষের আত্মা, এই ভারতবর্ষের মাটিতে কয়েক হাজার বছর ধরে যে ঐতিহ্য, যে ইতিহাস, 4টে ধর্মের জন্ম এই ভারতবর্ষের মাটিতে, বৌদ্ধ, জৈন, হিন্দু, তারপর বাইরে থেকে মুসলমানরা এলেন, খ্রিস্টানরা এলেন, কিন্তু এই ভারতবর্ষের মাটিতে ভারতবর্ষের আত্মার সঙ্গে বিলীন হলেন, এক হলেন। ঐক্যবদ্ধ ভারত, কয়েক হাজার বছরের ইতিহাস, সেই ইতিহাসকে আজকে মুছে দিতে চাইছে, ভেঙে দিতে চাইছে। যে ভারতবর্ষের মাটিতে একদিকে মুন্সি প্রেমচাঁদ, অন্যদিকে মির্জা গালিব, একদিকে বিসমিল্লাহ, অন্যদিকে নজরুল, একদিকে ভগৎ সিং, অন্যদিকে আশফাকুল্লাহ খাঁ। ঐক্যের ভারতবর্ষ, এই বৈচিত্র্যের ভারতবর্ষ, যেটাই ভারতবর্ষের শক্তি, সেই শক্তিকে, সেই ভারতবর্ষকে ভাঙতে চাইছে কারা? যে আরএসএস বিজেপি, এতদিন যারা সরকারের বাইরে থেকে কাজটা করছিল, এখন সরকার, সংবিধান, প্রশাসনকে ব্যবহার করে ভারতবর্ষের অখণ্ডতা, ভারতবর্ষের ধর্মনিরপেক্ষতা, ভারতবর্ষের সংবিধান, তাকে ভাঙতে চাইছে। ভারতবর্ষের সংবিধানের ওপর সবচেয়ে বেশি আক্রমণ এই সময় দাঁড়িয়ে। সংবিধান দাঁড়িয়ে আছে যে 4টে পিলারের ওপর, বিচার ব্যবস্থা অন্যতম পিলার,
কিন্তু দেখুন কিভাবে তাকে ভেতর থেকে আরএসএস বিজেপি নিজেদের লোক ঢুকিয়ে দিয়ে বিচার ব্যবস্থাকে কিভাবে কলুষিত করছে। রঞ্জন গগৈ উদাহরণ দিলে অনেক উদাহরণ দেয়া যায়। এই আমাদেরই মতো সহযোদ্ধা ডিসেন্ট সরকারের বিরুদ্ধে ডিসেন্ট থাকায় উমার খালিদ কবছর হলো 5 বছর জেলের পেছনে বিনা বিচারে। সুপ্রিম কোর্ট বলছে বেল ম্যান্ডেটরি, জেল নয়, কিন্তু তারপরে দাঁড়িয়েও দিল্লির হাইকোর্ট বারবার বিচার ব্যবস্থাকে এভাবে। আর এখন তো নাম হয়েই গেছে গদি মিডিয়া, যে মিডিয়া, যে সংবাদ মাধ্যম গণতন্ত্র সংবিধানকে রক্ষা করার কথা ছিল, সরকারকে প্রশ্ন করার কথা ছিল, সে সংবাদ মাধ্যম এখন গদি মিডিয়া আমাদের নয়, সবার মুখে এখন এই এক জায়গায় চলে এসেছে। প্রতিটা ক্ষেত্রে সংবিধানের প্রত্যেকটা স্তম্ভকে আইনসভা পার্লামেন্ট তুলে দিয়েছে। কদিন আলোচনা হয় পার্লামেন্টে। এই মনসুন সেশনে শুরু হওয়ার আগে প্রধানমন্ত্রী পালিয়ে চলে গেলেন জবাব দেওয়ার ভয়ে। পার্লামেন্টকে অন্ধকারে রেখে কালা আইন অর্ডিন্যান্স করে দীর্ঘ 10 বছর 15 বছরে যা আমরা দেখতে পাচ্ছি। সীতারাম ইয়েচুরি, প্রয়াত কমরেড সীতারাম ইয়েচুরি বলছিল জেএনইউতে দাঁড়িয়ে ইন্দিরা গান্ধীর বিরুদ্ধে রুখে দাঁড়িয়েছিল, সেটা ছিল ঘোষিত এমার্জেন্সি। আর আজকে সেই ঘুরিয়ে ঘোর পথে, হয়তো ফরমান নেই, সংবিধানের ধারা নেই, কিন্তু ডিসেন্ট থাকলেই সেখানে তাকে দমিয়ে দেওয়ার, তাকে জেলের পেছনে পাঠানোর এই যে নতুন অঘোষিত এমার্জেন্সি, সীতারাম ইয়েচুরির শিক্ষা নিয়ে, সীতারাম ইয়েচুরির লড়াই থেকে শিক্ষা নিয়ে আজকের দিনে দাঁড়িয়ে এই অঘোষিত এমার্জেন্সির বিরুদ্ধে, যেখানে দাঁড়িয়ে সংবিধানকে নস্যাৎ করতে চাইছে, ভারতবর্ষের আত্মাকে নস্যাৎ করতে চাইছে এই আরএসএস বিজেপি, তার বিরুদ্ধে দাঁড়িয়ে আমাদের লড়াইকে মজবুত করতে হবে। এই শিক্ষা, এই শপথ আজকের এই স্মরণ সভা থেকে আমাদের গ্রহণ করতে হবে। আমাদের পার্টি কংগ্রেস 24তম পার্টি কংগ্রেসে একই বিপদকে আমাদের আলোচনার মধ্যে আনা হয়েছে, আরএসএস বিজেপির বিপদ। আর পশ্চিমবঙ্গের বুকে যেটা হয়তো আমরা এই বামপন্থী সরকার থাকাকালীন, বুদ্ধদেব ভট্টাচার্য মুখ্যমন্ত্রী থাকাকালীন, তার আগে জ্যোতি বসু থাকাকালীন যেটা আমরা হয়তো এত দেখতে পেতাম না, এত আমাদের মধ্যে ছিল না আশঙ্কাটা, কিন্তু বর্তমানে তৃণমূল সরকার থাকাকালীন গ্রামীণ অর্থনীতির কথা বলতে গিয়ে বলছিলেন আমার আগে যে কিভাবে আরএসএস এর শাখা গ্রামে, শহরে, মফস্বলে এই মমতা বন্দ্যোপাধ্যায়ের বদান্যতায় পশ্চিমবঙ্গের বুকে আরএসএস এর জমি তৈরি করে দেয়া হচ্ছে, যাতে পশ্চিমবঙ্গের বুকে বামপন্থী আন্দোলনকে এই আরএসএস বিজেপির মতাদর্শকে যারা রুখতে পারে, যারা এর বিরুদ্ধে লড়াই করতে পারে, সেই বামপন্থী মতাদর্শকে দমিয়ে দেওয়ার জন্য মমতা বন্দ্যোপাধ্যায় এবং তার দোসর যে ষড়যন্ত্র, এর বিরুদ্ধে বুদ্ধদেব ভট্টাচার্যের লড়াই, কমরেড সীতারাম ইয়েচুরির লড়াই, তাদের দেখানো পথে পশ্চিমবঙ্গকে এবং তথা ভারতবর্ষের যুব সমাজ, ছাত্র সমাজ তথা বৃহত্তর শুভবুদ্ধি সম্পন্ন মানুষকে আগামী দিনে নামতে হবে। এই শপথ, এই স্মরণে রেখে এই স্মরণ সভার মঞ্চ থেকে এই কটা কথা বলে আপনাদের সকলকে আরেকবার ধন্যবাদ জানিয়ে আমি আমার কথা শেষ করছি। ইনকলাব জিন্দাবাদ। তারই অংশ হিসেবে আমাদের রাজ্যে গণতান্ত্রিক পরিষদকে সংকুচিত করা, নেওয়া, সন্ত্রাস এবং তার সঙ্গে দাঁড়িয়ে লুট তত্ত্ব প্রতিষ্ঠা করার জন্য প্রকৃতিগুলো
কমরেড সভাপতি, নেতৃত্ব ও কমরেড, ছোটবেলায় একটা কবিতা পড়েছিলাম রবীন্দ্রনাথ ঠাকুরের, পুরাতন ভৃত্য। ভূতের মতো চেহারা যেমন, নির্বোধ অতি ঘোর, যা কিছু চুরি যায় গিন্নি বলেন, কেষ্টা বেটাই চোর। এখন তৃণমূলের সময় পরিবর্তন হয়েছে, এখন তো আর পুরাতন ভৃত্য লেখা যাবে না, নতুন ভৃত্য লেখা হচ্ছে। গোটা পশ্চিমবঙ্গের জনগণ বলছে গিন্নি কেষ্টা বেটাই চোর, কেষ্টা চুরি করছে। গিন্নি বলছে না না, কেষ্টা বেটা চোর না। আমরা কবিতার লাইনে পড়েছিলাম, এক খান দিলে তিন খান করে আনে, বাকি দুই খান তা কে জানে। কিন্তু তৃণমূলের জামানায় যদি রবীন্দ্রনাথ ঠাকুর বেঁচে থাকতেন অবশ্যই এই কথাটা লিখতেন যে একখান চাকরির টাকা যদি কুন্তলের কাছে দেয়া যায়, তিন খান করে, এক খান ভাইপোর কাছে যায়, এক খান কালীঘাটের কাকুর কাছে যায়। রবীন্দ্রনাথ ঠাকুর বেঁচে থাকলে অবশ্যই লিখতেন। তিনি হয়তো সে যুগে কেসটা কোথায় রাখেন, লুকিয়ে রাখেন, খুঁজে পাননি, কিন্তু এই যুগে যদি বেঁচে থাকতেন অবশ্যই লিখতেন। বান্ধবীর খাটের তলায়, বাথরুমের মধ্যে, জীবন কৃষ্ণের পুকুরের মধ্যে, ভাইপোর গোডাউনে, গোটা পশ্চিমবঙ্গে চুরি, দুর্নীতি, লুট, এই লুটেরা রাজত্ব কায়েম করেছে পশ্চিমবঙ্গের মানুষ। বুদ্ধদেব ভট্টাচার্য যে বাংলার স্বপ্ন দেখেছিল, যে পশ্চিমবঙ্গের স্বপ্ন আমরা ছোট থেকে দেখে এসেছি, এখানে যারা বসেছি, যে বাংলার স্বপ্ন আমরা দেখেছিলাম, যে বাংলাকে নিয়ে আমরা গর্ব করতাম, একদিকে দাঁড়িয়ে রবীন্দ্রনাথ, নজরুল, ক্ষুদিরাম, নেতাজি সুভাষচন্দ্র বোস, বিবেকানন্দ, বিনয় বাদল দীনেশ, অসংখ্য, এই বাংলাকে গর্ব করার মতো অসংখ্য জিনিস আছে। আর সেই বাংলাকে দেখে জীবনানন্দ দাশ কবিতা লিখেছিল, বাংলার মুখ আমি দেখিয়াছি, তাই পৃথিবীর রূপ খুঁজিতে যাই না। কিন্তু তৃণমূলের জমানায় যদি ভাগ্যিস 2011 সালের পরে জন্ম নেননি, কিন্তু উনি লিখতেন, বাংলার চোর আমি দেখিয়াছি, তাই পৃথিবীর চোর খুঁজিতে যাই না। কোন বাংলাতে আমরা বাস করছি? কোন পশ্চিমবঙ্গে আমরা বাস করছি? চুরি নেই এমন কোন জিনিস, মানে আপনি হয়তো আপনার মাথার চুল গুণে শেষ করতে পারবেন, কিন্তু তৃণমূলের দুর্নীতি আর চুরি আপনি গুণে শেষ করতে পারবেন না পশ্চিমবঙ্গের। তাই আমাদের সামনে নতুন করে যে বাংলাকে শেষ করেছে যারা, সেই বাংলাকে বাঁচানোর লড়াই, যে নতুন বাংলা গড়ার স্বপ্ন বুদ্ধদেব ভট্টাচার্য দেখেছিল, সেই নতুন বাংলা গড়ার লড়াই আমাদেরকে করতে হবে। এই যে কয়েকদিন আগে কোর্ট রায় দিয়েছে, 26,000-এর চাকরি বাতিল হয়ে গেছে। আমরা বলছি কমরেড, বুকে ধক ধরুন আর দম রাখুন। কোর্টের রায়ে 26,000-এর চাকরি গেছে, আর 26-এ যদি বাংলার মানুষ রায় দেয়, ম্যাডামের চাকরি চলে যাবে। সেই মুড বাংলার মাটিতে তৈরি হচ্ছে। ম্যাডামও ভালো করে জানে, বাংলার মানুষ যদি রায় দেয় তাহলে চাকরি বাতিল হবে। তাই ম্যাডাম গায়ের জোরে দখল করে, সন্ত্রাস করে, ভোট লুট করে ক্ষমতায় টিকে থাকার চেষ্টা করছে। আমি যেখান থেকে আসি, ডায়মন্ড হারবার, আমি যে লোকসভা কেন্দ্রে পার্টি আমাকে দায়িত্ব দিয়েছিল, দাঁড় করিয়েছিল, আমি যেখানে দাঁড়িয়েছি, লড়াই করেছি, যদি আমি সন্ত্রাসের কথা বলি, যদি আমি লুটের কথা বলি, যদি পশ্চিমবঙ্গের মাটিতে দুর্নীতির কথা বলি, এখানে যে সময় আছে, সময় তো চলে যাবে, রাতকে দিন হয়ে যাবে, বলা আমাদের শেষ হবে না। তাই আমি সে প্রসঙ্গে যাব না। শুধু একটা কথা বলা কমরেড, এই সময়কালে দাঁড়িয়ে এই চুরি, লুট, দুর্নীতি, এটি কি নিছকই শুধুমাত্র একটা ঘটনা না। এই যেমন আমরা ছোটবেলা থেকে পড়ে এসেছিলাম না, খাদ্য শৃঙ্খলা, ঘাস থেকে, মাটি থেকে ঘাস জন্মায়, ঘাস, সেই ঘাস খায় ঘাস ফড়িং, সেই ঘাস ফড়িংকে খায় ব্যাং, ব্যাংকে খায় সাপ, সাপকে খায় আবার বাজ পাখি, আবার ওই বাজ পাখি যখন মারা যায় মাটিতে পড়ে, মাটি হয়, আবার ঘাস জন্মায়। এই খাদ্য শৃঙ্খল বাস্তুতন্ত্র তৃণমূলের আমলেও গোটা তৃণমূল সরকার এই বাস্তুতন্ত্রের উপরে টিকে আছে। একদিকে দাঁড়িয়ে দুর্নীতি, সন্ত্রাস, গণতন্ত্র, লুট। আসলে তৃণমূল চুরি করছে কেন? তৃণমূল সন্ত্রাস করছে কেন? তৃণমূল ভোট লুট করছে কেন? এই কেনর উত্তর যদি আমরা খুঁজতে চাই, আমরা দেখব এই যে ভোট লুটটা হচ্ছে, আসলে তৃণমূল চায় সন্ত্রাস যদি করা যায়, সন্ত্রাস যদি নামিয়ে না যায়, মানুষের গণতান্ত্রিক অধিকার কেড়ে নেওয়া যাবে, মানুষের ভোটদানের অধিকার কেড়ে নেওয়া যাবে। আর মানুষের ভোটদানের অধিকার যদি একবার কেড়ে নেওয়া যায়, মানুষ যদি বাংলার মাটিতে কথা বলতে না পারে, তাহলে দেদারে ভোট লুট করা এই পশ্চিমবঙ্গের মাটিতে দেদারে ভোট লুট করা যাবে। তাই এই সময়কালে দাঁড়িয়ে এই তৃণমূলের বিরুদ্ধে, এই সরকারের বিরুদ্ধে আমাদের কঠিন চ্যালেঞ্জ, কঠিন লড়াই। আমরা পারবো কমরেড। খাদ্য শৃঙ্খলার বা বাস্তুতন্ত্রের যদি একটা শৃঙ্খল ভেঙে পড়ে, তাহলে গোটা বাস্তুতন্ত্র ভেঙে পড়ে। এই হলের মধ্যে আমরা যারা বসে আছি,
এই বাংলার অসংখ্য মানুষ যারা আজকের এই হলের মধ্যে নেই কিন্তু তাকিয়ে আছে এই ঝান্ডাটার দিকে, লাল ঝান্ডাটার দিকে, শহীদের শাহাদাতের এই লাল ঝান্ডাটার দিকে তাকিয়ে আছে যে হ্যাঁ এরা লড়াই করছে, এরা লড়তে পারবে, আমরাই পারবো কমপ্লিট। আপনি যদি খাদ্য শৃঙ্খলার একটা শৃঙ্খলকে ভেঙে যান, গোটা সিস্টেম যেমন ভেঙে পড়বে। আর আপনি যদি একবার তৃণমূলের সন্ত্রাসের শৃঙ্খলকে ভেঙে দেন, এই পশ্চিমবঙ্গে তৃণমূল তাসের ঘরের মতো ভেঙে পড়বে, কেউ তৃণমূলকে বাঁচাতে পারবে না। সন্ত্রাস যদি না থাকে ভোট লুট হবে না, ভোট লুট না হলে পাড়ায় পাড়ায় দুর্নীতি হবে না, পাড়ায় পাড়ায় দুর্নীতি না হলে ওই লুটের টাকা দিয়ে আবার দুর্নীতিতে, আবার সন্ত্রাসের কাজে ব্যবহৃত করতে পারবে না। তাই এখন সময় কমবে এই সন্ত্রাসের বিরুদ্ধে রুখে দাঁড়ানোর, লড়াই করার। ইতিহাসের পাতা উল্টে দেখে নিন, শাসক যতবার ভয় পেয়েছে ততবার আক্রমণ নামিয়ে আনে মানুষের উপরে। সে ইংরেজদের সময় জেনারেল ডায়ার হতে পারে, জালিয়ানওয়ালাবাগে নির্বিচারে অসংখ্য মানুষকে গুলি করে খুন করলো, হত্যা করলো। ভেবেছিল বোধহয় গোটা ভারতবর্ষের মানুষ এই নৃশংস হত্যাকাণ্ড থেকে আতঙ্কে শিউরে উঠবে, আর কেউ ইংরেজদের বিরুদ্ধে রাস্তায় নামবে না। কিন্তু ইতিহাসের পাতা উল্টে দেখে নিন, যেদিন ডায়ার গুলি চালিয়েছিল ওই জালিয়ানওয়ালাবাগের নৃশংস ওই নিরীহ মানুষের উপরে, তারপর দিন একটা ছোট্ট কিশোর বয়সী ছেলে স্কুলে যাওয়ার নাম করে স্কুলে না গিয়ে কাঁধে ব্যাগ নিয়ে ওই জালিয়ানওয়ালাবাগে গিয়ে ওই শহীদের রক্তে ভেজা মাটি হাতের মুঠোতে নিয়ে মুষ্টিবদ্ধ হাত নিয়ে শপথ করেছিল ইংরেজদের বিরুদ্ধে লড়াই করতে হবে, লড়াই আমাকে করতেই হবে। আর তার কয়েক বছর পরে ওই কিশোর যখন যৌবনে পা দিয়েছিল, যখন পার্লামেন্টে অ্যাসেম্বলি হলে একটা কালা কানুন নিয়ে আসার চেষ্টা করছিল ইংরেজ সরকার, আর সেই সময় ওই কিশোর জোরে শব্দ করবার জন্য বোমা ছুড়ে আর ওই বিখ্যাত কোটেশন বলেছিল, শাসক যখন বধির হয় শাসককে ঘুম ভাঙানোর জন্য জোরে আওয়াজ করতে হয়, এই সরকার ঘুমিয়ে আছে তাই এই সরকারের ঘুম ভাঙানো প্রয়োজন। পার্লামেন্টে বোমা নিক্ষেপ করেছিল আর ইনকলাব জিন্দাবাদ স্লোগান দিয়েছিল। আজকে ফিরে দাঁড়িয়ে ইতিহাস সাক্ষী আছে, ইনকলাব জিন্দাবাদ স্লোগান গোটা ভারতীয় উপমহাদেশের স্লোগান হয়েছে। আর আজকে যদি আমরা এই হলের মধ্যে যারা বসে আছে, হলের বাইরে যারা আছি, আমরা যদি একবার ওই শাসকের রক্ত চোখের বিরুদ্ধে যদি একবার উঠে দাঁড়াতে পারি, ওই শাসকের কোমর ভেঙে যাবে, শাসক উঠে দাঁড়াতে পারবে না। ম্যাডাম বলেছিল না, যখন বিধানসভা সেশন চলে, চুপ মুখে লিউকোপ্লাস লাগিয়ে বসে থাকো, এই আমাকে চমকাবে না, আমার চোখ লাল করবে না। ম্যাডামকে ম্যাডামের চোখে চোখ রেখে বলতে হবে, ম্যাডাম আপনি যত চোখ লাল করবেন, বাংলার মানুষ তত লাল ঝান্ডাকে শক্ত করে ধরবে। ওই চোখ রাঙিয়ে পশ্চিমবঙ্গের মানুষের কাছে লাভ নেই। বাংলার মানুষ রুখে দাঁড়াতে শেখে, বাংলার মানুষ লড়তে শেখে। আমার সময় বেশি নেই, আমি যে কথা বলে আমি আমার কথা শেষ করব। আজকে যখন আসছিলাম তখন বৃষ্টি পড়ছিল, বৃষ্টির ফোঁটা যখন দেখছি গায়ে পড়ছে, সবাই যে যার মতো করে ছাতা খুঁজছে, সেল্টারে চলে যাচ্ছে। আমরা যখন জীবনে চলার পথে যখন চলি, আমাদের সামনে যখন বৃষ্টির মতো যখন বিপদ সামনে দাঁড়ায়, আমরা সবাই ছাতার তলায়, কেউ শেডের তলায় খুঁজতে চাই। যদি বৃষ্টি একবার গায়ে পড়া হয়, যদি আপনার সামনে ছাতা না থাকে, শেল্টার না থাকে, যদি বৃষ্টি সত্যি গায়ে পড়ে, আপনি যদি ভিজে যান, তাহলে মনের আনন্দে গুড়গুড় করে গান করেন, জিন্দেগি এ সফর হ্যায় সুহানা। আর যদি আমরা এই সময়কালে দাঁড়িয়ে আমাদের সামনে যে সন্ত্রাস আছে, এই সন্ত্রাসের সামনে যদি একবার দাঁড়াতে পারি, তাহলে আপনিও মনে মনে গান করবেন, জিন্দেগি এ সফর হ্যায় সুহানা। এই পশ্চিমবঙ্গের মাটিতে ওরা প্রতিদিন আপনাকে বলবে, এ লড়াই তোমরা পারবে না, এ লড়াই তোমরা লড়তে পারবে না, এ লড়াই ছেড়ে দাও। আসলে ওরা আমাদের মাথার মধ্যে ওই যে হাতির কথা আছে না, একটা দেখবেন চিড়িয়াখানায় একটা হাতি বাঁধা থাকে, মোটা শিকলে হাতি বাঁধা থাকে। আমি বলছি যে সরু শিকল যদি হাতি একবার টান মারে, শিকল তো ছিঁড়ে যাবে। মাহুত একটা কথা বলেছিল, ওকে যখন ছোট্টবেলায় জঙ্গল থেকে আনা হয়েছিল, ওর পায়ে ওই সরু একটা এই শিকল দেওয়া হয়েছিল। ও একবার চেষ্টা করেছে, ছিঁড়তে পারেনি, দুবার চেষ্টা করেছে, ছিঁড়তে পারেনি, তিনবার চেষ্টা করেছে, ছিঁড়তে পারেনি। তারপরে ওর হাতির মনে হয়েছে, ওরে ভাই শিকলটা খুব মোটা, এই শিকল আমি টেনে ছিঁড়তে পারবো না। আমরা যখন তৃণমূলের বিরুদ্ধে লড়াই করছি, বিজেপির বিরুদ্ধে লড়াই করছি, আমাদের মাথাতে ওরকম ঢোকানো হচ্ছে, এদের বিরুদ্ধে তোমরা লড়তে পারবে না, এদের বিরুদ্ধে তোমরা লড়তে পারবে না। হাল ছেড়ো না কমরেড। হাতির মতো যদি চেষ্টা করা ছেড়ে দিতে হয়, তাহলে সারা জীবনে শিকলে আবদ্ধ থাকবো। একবার চেষ্টা করো, দুবার চেষ্টা করো, তিনবার চেষ্টা করো, শিকল আমরা একদিন ছিঁড়বো। तादाद भी तुम्हारा है, ওরা যদি আসে ওদের বলে দিতে হবে, तादाद भी तुम्हारा है और ये लश्कर भी तुम्हारा, तुम झूठ को सच लिख दो, ये अकबर भी तुम्हारा है। मैं जानता हूं कि अंधेरा बहुत है, लेकिन इस अंधेरे की जिगर को चीर के एक न एक दिन एक नूर जरूर आएगा।
अगर तुम इंग्रेज बनना चाहते हो तो भगत सिंह भी जरूर आएगा, भगत सिंह भी जरूर आएगा। लाल सलाम कॉमरेड बुद्धदेव भट्टाचार्य, कॉमरेड सीताराम येचुरी, लाल सलाम। সাথী, অভিভাবক, সঞ্চালক, শ্রদ্ধেয় কমরেড সেলিমদা, আমাদের সহযোদ্ধারা শুধু মঞ্চে নেই, নিচে, উপরে, এদিকে, এবং যারা সামাজিক মাধ্যমের মধ্যে দিয়ে আমাদেরকে দেখছেন তারাও, যারা আজকে উপস্থিত হতে পারেনি তারাও, আমরা সবার প্রথমে ওদেরকে অভিনন্দন দিতে চাইছি যারা এই স্মারক বক্তৃতার আগে বিভিন্ন আমাদের এই রাজ্যের বিভিন্ন অঞ্চল থেকে, বিভিন্ন জেলা থেকে প্রবন্ধ লিখে পাঠিয়েছে এবং তারা আমাদেরকে সাহস দিয়েছে যে সবাই জো হুজুরি করে না, ভিড়ের মধ্যে কেউ কেউ মাথা তুলেও দাঁড়াচ্ছে এবং তারা নিজেদের সিট দ্বারা সোজা রেখে দাঁড়াচ্ছে, আর তারা আমাদেরকে প্রবন্ধ লিখে পাঠিয়েছে আর তারা এখানে পুরস্কৃত হয়েছে। নবীনের কথায়, নবীন শুধু বয়সে হয় না, চিন্তায় হয়, চেতনায় হয়, সমঝদারিতে হয়, আগামী দিনের পরিকল্পনায় হয়, বোধে হয়। তাই নবীন শুধু বয়সে আমরা নই, এই যাদের দুজনের স্মরণে আজকে আমরা এখানে স্মারক বক্তৃতায় উপস্থিত হয়েছি, তারা কি কম নবীন? গত বছর তারা দুজনেই প্রয়াত হলেন, কিন্তু নবীনের খাতায় চিরদিনের জন্য নাম লিখে রেখে গেছেন। একজন ছাত্র আন্দোলনের নেতৃত্ব, একজন যুব আন্দোলনের প্রাক্তন নেতৃত্ব, দুজনেই, আর দুজনেই কমিউনিস্ট আন্দোলনের নেতৃত্ব। যে আন্দোলন, যে লড়াই সমাজ বদলের কথা বলে। তাই আজকে যারা আমরা এখানে উপস্থিত হয়েছি, আমরা সমাজ বদলানোর শপথ নিতে এখানে উপস্থিত হয়েছি। এ সমাজ আমরা রাখবো না, একে আমরা বদলাবো। কোন সমাজ? যে সমাজে যে রাজনীতি গরিব, পিছিয়ে পড়া, মেহনতি মানুষ, দুর্বল অংশের মানুষকে তাদের মাথাটা নামিয়ে বাঁচাতে চায়। কিন্তু কমিউনিস্ট আন্দোলন, মার্ক্সবাদী আন্দোলন, সীতারাম বুদ্ধদের আন্দোলন, তারা মাথা তুলে বাঁচাতে চায়। ওই সৌভিক থেকে শুরু করে প্রতিকূল পর্যন্ত সবাই তো মাথা তোলারই কথা বলেছে। এবং সমাজ বদল করতে হবে তাদের জন্যই যাদের মাথা তুলতে দিচ্ছে না। তাহলে যাদের মাথা এখনই উঠে আছে তারা নিশ্চয়ই, যে কমফোর্ট জোনে তারা আছে, তারা তাদের এই সমস্যা তৈরি করার জন্য এত তাড়াতাড়ি আমাদেরকে সমাজ বদলও করতে দেবে না। কিন্তু হারনে वाला তো हम लोग नहीं है, জিতবো বলেই তো ময়দানে নেমেছি, মুখ দেখাতে তো আসিনি, লড়ে জিতে আদায় করে নেব বলেই এসেছি। স্কুলে পড়তাম তো পিছনের বেঞ্চে কোণে যদি বসতাম তো দিদিমণিদের চোখ ঠিক চলে যেত। কেন? কারণ তাদেরকে এই ডিউটি দেওয়া হয়েছিল যে যারা প্রথম সারির বেঞ্চে বসে আছে তারা স্টার পেল না তারা ফার্স্ট ডিভিশন পেল, এইটা তোমাদের দায়িত্ব নয়। তোমাদের দায়িত্ব হলো পিছনের বেঞ্চে কোণে যে মাথা নামিয়ে বেঞ্চের তলায় ঢুকে যাচ্ছে তাকে ওখান থেকে টেনে বের করে সেই যাতে 40% মার্কস পায়, সে যাতে 100-র মধ্যে 40 পায়, তার কাজ তোমাদেরকে করতে হবে। এইটা মার্ক্সবাদ বলে, এইটা কমিউনিস্ট আন্দোলন বলে। আর তার দুজন প্রবাদ প্রতিম নেতৃত্ব কমরেড সীতারাম ইয়েচুরি, কমরেড বুদ্ধদেব ভট্টাচার্য সহ আমাদের এই গোটা নেতৃত্বরা, গোটা কর্মীরা এই কাজই তো আমাদেরকে শিখিয়েছেন। তাই লড়াইয়ের রাস্তাটা কঠিন। নাটক দেখতে গেছিলাম, থিয়েটারের একটা ডায়লগ ছিল যে যদি তোমার চলার পথে কোনোদিন শয়তানের মুখোমুখি তুমি যদি না হচ্ছ, তুমি নিশ্চিত জেনে দেখো শয়তান তোমার সাথে চলছে। তাই আমরা যারা শয়তানের মুখোমুখি হচ্ছি, আমরা কিন্তু শয়তানের সাথে চলছি না, শয়তানের মুখোমুখি হতেই চলছি। আর সেই চলার পথে গিয়েই তো দেখছি প্রত্যেকটা দিন আক্রমণ বাড়ছে। প্রান্তিক, মেহনতি মানুষ, পিছিয়ে পড়া, গরিব, খেটে খাওয়া, মহিলা, যুদ্ধে কারা সব থেকে বেশি ক্ষতিগ্রস্ত হয় গো? মেয়েরা। 2022-এর পরে এরা আর রিপোর্ট দিতে পারছে না। কেন দেয় না রিপোর্ট? ওই যে 26,000-এর তালিকা যেমন করে দিচ্ছিল না, কেউ কি বলে নাকি যে আমার দোকান কাটা আছে, চলো আমি মাঝে রাস্তায় দিয়ে চলি? এরা শুধু এইটা করতে পারে। তাই এরা 2022-এর পর আর রিপোর্টে দিচ্ছে না যে কি হলো।
2025-এর আগস্ট মাসের শুরুতে রাজ্যসভার এক সাংসদ এদেরকে প্রশ্ন করেছিল, দেশের সরকারের পক্ষে যারা দাঁড়িয়ে আছে তাদের